বিশ্ব কি নয়া ব্যবস্থার দিকে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি আসলে কেমন ধরনের বিশ্ব চান? আসলে বিশ্বায়ন কি আঞ্চলিকতা দ্বারা প্রতিস্থাপিত হবে কি হবে না? হলে সেটা কেমন হবে? নয়া কাঠামো হলে তার নেতা কে বা কারা হতে যাচ্ছেন? দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমরা একটা নয়া বিশ্ব ব্যবস্থার দিকে কি ক্রমশ এগিয়ে যাচ্ছে কিনা আমরা দেখছি যে ইউরোপের নেতৃবৃন্দ একের পর এক বৈঠকে বসছেন। ডোনাল্ড ট্রাম্প এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা আসলে গোটা বিশ্বের যেই স্থিরীকৃত যে সমীকরণগুলো ছিল সেটা ওলটপালট করে দিতে পারে। এই ধরনের নানা বিষয়াদি আমাদের সামনে আছে। বর্তমান এটা পরিষ্কার যে বর্তমান বিশ্ব কাঠামো এবং সেখানে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটা নিয়ে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক সন্তুষ্ট নন। তিনি তার নির্বাচনী যে প্রচার, যেই প্রতিশ্রুতি তিনি দিয়ে রেখেছেন, আগেরবারও দিয়েছিলেন 2016 সালে যখন তিনি নির্বাচন করেন এবং তারপর ক্ষমতা বসেন, সেই সময়ও তার একটি প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি এবারও পুনরায় এসেছে সামনে, সেটি হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এবং সেখানে তিনি আমেরিকা ফার্স্ট নীতিটি ঘোষণা করেছেন, সেটি বারংবার করে উচ্চারণ করছেন। তো সেই নীতি নিয়ে বহু আলোচনা এ যাবৎকালে হয়েছে, নানাভাবে এটার বিশ্লেষণ হয়েছে, আসলে কেমন সেটা সেই নিয়ে নানা ধরনের আলাপ আছে। আমরা এই জায়গা থেকে আসলে একটু দেখতে চাই যে এই আমেরিকা ফার্স্ট নীতি যখন ঘোষিত হচ্ছে সেই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে দীর্ঘ স্নায়ুযুদ্ধ বা বিশ্বযুদ্ধ পরবর্তী যেই মীমাংসায় পুঁজিবাদ কেন্দ্রিক যেই বিশ্ব কাঠামো গঠিত হয়েছিল, যেখানে বিজয়ের ঘোষণা হয়েছিল যুক্তরাষ্ট্রের, সেই যুক্তরাষ্ট্রের সাথেই এখন আবার তার বৈরীপক্ষ হিসেবে, বহু বছর ধরে বৈরীপক্ষ হিসেবে চিহ্নিত রাশিয়ার এক ধরনের আলোচনা হচ্ছে, সেটা ইউক্রেন যুদ্ধকে সামনে রেখেই। তো সাবেক সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে জয়টা, বিভিন্ন অক্ষ এবং মিত্রশক্তির যে যুদ্ধ, সেই লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত হচ্ছে পশ্চিমা বিশ্বই আসলে জয় পায় এবং সেখানে এক ধরনের তারপর থেকে একটা দীর্ঘ স্নায়ুযুদ্ধ চলে। সেটা হচ্ছে 90 দশকের একদম শুরুর দিকে। সে সময় হচ্ছে স্নায়ুযুদ্ধের সমাপন হয়, যুক্তরাষ্ট্র সেখানে বিজয়ীর ভূমিকায় অবতীর্ণ হয় এবং তারপর থেকে আসলে দ্বিমেরু বিশ্ব কাঠামো একমেরু বিশ্ব কাঠামোতে রূপান্তরিত হয়। তো এই যে এর পরে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে স্নায়ুযুদ্ধের বিজয় অর্জন পর্যন্ত এবং তার পরবর্তী যেই 2.5 দশক বা 3 দশক বলি, সেই সময়টা আসলে যুক্তরাষ্ট্র একলা ছড়িয়ে ঘুরিয়েছে। এবং যুক্তরাষ্ট্র এই ছড়িয়ে ঘোরানোর জায়গায় যে বিষয়গুলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে কোন জিনিসের মীমাংসা করেছিল হচ্ছে আঞ্চলিকতাবাদ এবং জাতীয়তাবাদের বদলে বিশ্বায়ন, মুক্তবাজার, এই জিনিসগুলোর আনয়নের মাধ্যমে একটা মীমাংসা হাজির হয়েছিল। তো সেই যে মীমাংসাটি আমাদের সামনে এসেছিল, সেটাকেই এখন ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন, সেই প্রশাসন এই বিশ্বায়নকেই কিন্তু খারিজ করছেন, বা মুক্তবাজার অর্থনীতিকে তিনি হচ্ছে নানা ধরনের ট্যারিফ, আপনারা জানেন চীনের উপরে আরোপ হচ্ছে, কানাডার উপরে আরোপ হচ্ছে, এই ধরনের পাল্টাপাল্টি ট্যারিফের মধ্য দিয়ে এক ধরনের সংরক্ষণবাদী যেই প্রবণতা, সেটা আমাদের দৃষ্টিগোচর ইতিমধ্যেই হয়েছে। তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ুযুদ্ধের পরে যুক্তরাষ্ট্রের যে বিজয় কেতন হলো, সেইখানে আসলে কি কি জিনিস যুক্তরাষ্ট্রের আসলে ডিপ্লোম্যাটিক ওয়েপনগুলো কি কি ছিল, সেটার মধ্যে ছিল গণতন্ত্র, মানবাধিকার, অর্থাৎ চলতি সংজ্ঞা মতে যেই এখন পর্যন্ত বিদ্যমান যে মানবাধিকার সংজ্ঞা, সেই মানবাধিকার সংজ্ঞা, বিশ্বায়ন বা বিশ্বগ্রাম ধারণা, নাগরিক ও মৌলিক অধিকার সম্পর্কিত সারা বিশ্বের একটা বৈশ্বিক ঐকমত্য, এগুলো ছিল আসলে তার বেসিক পাওয়ার। তো সে সারা বিশ্বেই আসলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলি, মানবাধিকার বলি, গণতন্ত্র বলি, এগুলোর এক ধরনের ফেরিওয়ালা হিসেবে সে নিজেকে হাজির করেছিল এবং দেশে দেশে গণতন্ত্রের যে কাঠামো, যুক্তরাষ্ট্র যেটাকে সাপোর্ট করে, সেই গণতন্ত্রের কাঠামোটি সে হচ্ছে ফেরি করে বেড়াতো। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখন এসে এইটার আর তেমন একটা প্রয়োজন নেই। তিনি বলছেন যে এইটা ফেরি করা আমার কাজ না, কোথায় গণতন্ত্র থাকলো কোথায় থাকলো না এটা দেখা আমার দায়িত্ব না। তো এই সব কিছুর বদলে তিনি আসলে কি ধরনের একটা কাঠামো চান, সেই কাঠামোটা আসলে কেমন হবে, এটা এখন পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা নয়া কাঠামোর দিকে যাচ্ছে, কিন্তু এই কাঠামো এখনও নিজেকে সংজ্ঞায়িত করেনি, নিজের আকারটা ঠিক করেনি। তো আমরা দেখছি যে কিছুদিন আগে ফরেন অ্যাফেয়ার্স, মার্কিন যেই সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের মার্চ এপ্রিল সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে মাইকেল কিমেজের। তিনি হচ্ছেন উইলসন সেন্টারের
কেনান ইনস্টিটিউটের পরিচালক। তো তিনি লিখছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটু আগে যেটা বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বা স্নায়ুযুদ্ধোত্তর যে পরিসর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত বিষয়টা শুরু হয়। সেই সময়টাতে হচ্ছে একের পর এক বিভিন্ন ইনস্টিটিউশন গড়ে ওঠে। সেগুলো কি কি? বিশ্ব ব্যাংক বলি, IMF বলি, এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে, এবং এই প্রতিষ্ঠানগুলো আবার বিচিত্র নেটওয়ার্কের মধ্য দিয়ে, একটা জটিল একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে পরস্পর সংযুক্ত, যারা বেসিক্যালি ইভেন জাতিসংঘকে আপনারা এই কাতারে রাখতে পারেন, তারা বেসিক্যালি আসলে যুক্তরাষ্ট্রের চাওয়া না চাওয়ারই প্রতিফলন ঘটাতো বিভিন্ন ইস্যুতে। তো এই যেই নেটওয়ার্ক, কোনোটা হচ্ছে দেখা যাচ্ছে দাতা গোষ্ঠী, কোনোটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো ঠিক করে দেয়, অর্থাৎ মুক্তবাজারের যে রপ্তানি, মুক্তবাজার দেশে দেশে রপ্তানি, মুক্তবাজার ধারণাটাকে রপ্তানি, অর্থাৎ বাজারকে নিয়ন্ত্রণ করা যাবে না, এই বিষয়টি বিভিন্ন দেশে রপ্তানি করার কাজটি করেছিল আসলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো, যেটা যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি করেনি, এদের মধ্য দিয়ে করেছে। তো বিভিন্ন আঞ্চলিক সংঘাতের কথা যদি আমি বলি, সেই বিভিন্ন আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রেও কিন্তু একইভাবে নানা ধরনের ভূমিকা এই প্রতিষ্ঠানগুলো নিয়েছিল। তো এখন দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোর যেই ভাষ্য বা এই প্রতিষ্ঠানগুলোর যে চাওয়া, সেটা এখন আর আগের মতো সেই দৈববাণীর মতো যে IMF বললো বা বিশ্বব্যাংক বললো, অনেক দেশই আসলে তাদের এই চাওয়া বা তাদের প্রেসক্রিপশনকে হচ্ছে এড়িয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে। তার মানে এই প্রতিষ্ঠানগুলোর শক্তিমত্তা আর আগের পর্যায়ে নেই। এক্ষেত্রে ন্যাটো জোটের কথা বলতে হয়। ন্যাটো জোটের থেকেও হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের পিস্টান দিয়েছেন বলা যায়, সেটা ইউক্রেন ইস্যুতে সামনে এসেছে। তো এই প্রতিষ্ঠানগুলোর ক্ষয়কে আসলে আমাদের পাঠ করতে হবে হচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিমত্তার ক্ষয় হিসেবে। তো সেই জায়গাটাকে চিহ্নিত করে ডোনাল্ড ট্রাম্প বলছেন একদিকে যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তাকে আবার হচ্ছে মহান বানানো হবে, আবারও শক্তিমত্তায় সে শীর্ষে উঠবে, এবং একই সঙ্গে আবার এই প্রতিষ্ঠানগুলোকে তিনি খারিজও করে দিচ্ছেন। কথা হলো যে তাহলে কি প্রক্রিয়ায় কিভাবে এটা ঘটতে পারে, সেই আলোচনায় আমরা যাব। তার আগে হচ্ছে আমরা একটু দেখে নেই যে এই যে ক্ষয়টা, এই ক্ষয়টা আসলে কিভাবে কবে থেকে শুরু হলো। এই ক্ষয়টা শুরু হলো হচ্ছে, যদি ভালোভাবে বলতে হয়, 2008-এর বৈশ্বিক যে অর্থনৈতিক মহামন্দা, সেই মহামন্দার পর থেকে আসলে এটা শুরু হলো, এবং সেই সময় থেকেই আসলে এক ধরনের সভ্যতা কেন্দ্রিক নয়া সংঘাতের চিহ্নগুলো আমাদের সামনে আসতে শুরু করলো। সেটা কীরকম? একটা পর্যায় পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন জাতীয়তাবাদী ধারণার মধ্যে আসলে দেশগুলো আবদ্ধ ছিল, তারা আসলে খুব একটা উন্মুক্ত ছিল না। পারস্পরিক সম্পর্ক দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় পর্যন্ত যেত, বহুপক্ষীয় বা হচ্ছে একেবারে আঞ্চলিক জোট, মহাজোট, এই ধরনের জোটের পরিসরগুলো ধীরে ধীরে বাড়ছিল। সেটা স্নায়ুযুদ্ধের কালেই এটা এক ধরনের, যে স্নায়ুযুদ্ধটা বেসিক্যালি কী ছিল, স্নায়ুযুদ্ধের সময়টাতে আসলে সমাজতান্ত্রিক যেই মেরু রাশিয়া বা এখনকার রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, আর পুঁজির যেই মেরু সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একের পর এক সাম্রাজ্যবাদী যে গোষ্ঠীগুলো, ব্রিটেন বলি, ফ্রান্স বলি, ডাচরা বলি, বা হচ্ছে পর্তুগাল, এই যে সাম্রাজ্যবাদী সংঘগুলো ছিল, যে দেশগুলো ছিল, শক্তিগুলো, তাদের হাত থেকে একের পর এক দেশ হচ্ছে স্বাধীন হওয়া শুরু করলো। লড়াইটা ছিল হচ্ছে কোন দেশকে কে কতটা নিজের পকেটে নিতে পারে। তো সেইটার একটা লড়াই হয়েছে পুরো জমানাটা ধরে, এক ধরনের অস্ত্রায়ন হয়েছে, সামরিকীকরণ হয়েছে, উভয় পক্ষ নিজের সামরিক শক্তি বাড়িয়েছে। তো 2008-এর মহামন্দার পর দেখা গেল যে একটা কথা উঠল যে বৈশ্বিক যে সবচেয়ে নিরাপদ মুদ্রা হিসেবে চিহ্নিত ছিল মার্কিন ডলার, সেই মার্কিন ডলার আসলে আগের মতো আর নিরাপদ নেই। ফলে সেই সময়ই একটা নতুন ঘটনা সামনে আসলো, যে নতুন একটা স্থিতিশীল মুদ্রার প্রয়োজনীয়তা দেখা দিল। এটার আফটার ইফেক্ট হিসেবে মাইকেল কিমেজের কথা একটু আগেই বলেছি। মাইকেল কিমেজ বলছেন যে তিনি তার দৃষ্টিকোণ থেকে, তার নিবন্ধটি ফরেন অ্যাফেয়ার্সে ছাপা হয়েছে, এবং ফরেন অ্যাফেয়ার্সের পজিশন যদি আপনারা বোঝেন তাহলে বুঝবেন যে পশ্চিমা ভাষ্যটিকে প্রচারের সামনে আনাটা আসলে ফরেন অ্যাফেয়ার্সের একটা কর্তব্যের মধ্যেও পড়ে। মাইকেল কিমেজ নিশ্চিতভাবে সেইটার দায় অনুভব করেছেন। তিনি বলছেন এই ধরনের যেই নয়া ব্যবস্থা বলি বা যেটাই বলি না কেন, সেইটার যাত্রাটা শুরু হয়েছিল 2012 সালে। 2012 সালে তিনি সুস্পষ্টভাবে বলছেন, 2012 সালে ভ্লাদিমির পুতিন তিনি স্বল্পকালীন একটা পরীক্ষা পার করে, পরীক্ষা নিরীক্ষার পর তিনি আবার ক্ষমতায় আসেন। সেই পরীক্ষাটা কী ছিল? 2008 সালে প্রেসিডেন্ট পদ থেকে তিনি সরে গিয়ে তিনি সেই জায়গায় হচ্ছে
প্রেসিডেন্ট হন হচ্ছে দিমিত্রি মেদভেদেভ, যিনি হচ্ছে পুতিনের একেবারেই অনুরক্ত। পুতিন যা বলেন মেদভেদেভ তাই করেন। তো সেই পরীক্ষা নিরীক্ষার পর 2012-তে তিনি চিন্তা করলেন যে মেদভেদেভকে দিয়ে হচ্ছে না, তিনি নিজেই আবার পাওয়ারে চলে এলেন, প্রেসিডেন্ট হলেন আবার। 2012 সালে যখন পুতিন এখানে ফিরে এলেন, তিনি ঘোষণা করলেন যে তিনি পুরনো গৌরব ফিরিয়ে আনবেন। খেয়াল করুন, পুরনো গৌরব ফিরিয়ে আনবেন। এর ঠিক 2 বছর পর চীনে ক্ষমতায় বসছেন হচ্ছে শি জিনপিং। তিনিও এসে বলছেন যে চীনা সভ্যতার যেই গৌরব সেটাকে তিনি হচ্ছে প্রতিষ্ঠা করবেন। তারপরে এইদিকে চলে এলেন হচ্ছে একই বছরে নরেন্দ্র মোদী এলেন ভারতের ক্ষমতায়, তিনি হিন্দুত্ববাদের ধ্বজা ওড়ালেন। তারপরে আমরা দেখলাম যে 2016 সালে কিমেজ বলছেন, এগুলোর প্রতিক্রিয়াতেই ডোনাল্ড ট্রাম্প হাজির হচ্ছেন মঞ্চে। 2016 সালে একই সময়ে আবার আরেকজন এলেন হচ্ছে তুরস্কে, রিসেপ তাইয়েপ এরদোগান, তিনি এখনও ক্ষমতায় বসে আছেন। এই যে যেই কয়জন নেতার কথা বলা হলো, অর্থাৎ ভ্লাদিমির পুতিন বলি, শি জিনপিং বলি, নরেন্দ্র মোদী বা রিসেপ তাইয়েপ এরদোগান এবং ডোনাল্ড ট্রাম্প, এই 5 জন কিন্তু এখনও নিজ নিজ দেশের মসনদে অবস্থান করছেন। কিমেজ বলছেন যে তুরস্কে এরদোগানের উত্থান, চীনে শি জিনপিংয়ের উত্থান, বা হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের উত্থান, বা এদিকে নরেন্দ্র মোদীর উত্থান আসলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার বাস্তবতাটি তৈরি করেছে। আমি বলছি যে এই বাস্তবতাটি তৈরি হয়েছিল আসলে 2008 সালে। 2008-এর মহামন্দার পরপর কি ঘটনা ঘটে? 2008-এর মহামন্দার পর একটু আগে বলেছি যে মার্কিন ডলারের উপরে আসলে নানা অঞ্চলের এক ধরনের সংশয় তৈরি হয় যে এটা হয়তো আর স্থিতিশীল মুদ্রা হিসেবে এটাকে আর ওইভাবে আস্থায় নেওয়া যাচ্ছে না। তো তখন ব্রাজিল, রাশিয়া, চীন এবং ভারত, এই 4 শক্তি মিলে একটা জোট গঠন করে, সেটা হচ্ছে ব্রিক। পরবর্তীতে এটার সাথে হচ্ছে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়ে এটাই ব্রিক্সে রূপান্তর হয়। 2009 সালেই কিন্তু এটার ঘোষণাটি সামনে এসেছিল। এবং তারা সেই সময় কি বক্তব্য দিয়েছিল? তারা বলেছিল বৈশ্বিক রিজার্ভ কারেন্সির একটা প্রয়োজনীয়তা আছে, একটা নতুন বৈশ্বিক রিজার্ভ কারেন্সির। খেয়াল করুন, সারা বিশ্বে এখনও মোট দেশের প্রায় 60-65% রিজার্ভ রক্ষিত হয় মার্কিন ডলারে। তাহলে সেই সময় 2009 সালে যখন হচ্ছে এই নতুন রিজার্ভ কারেন্সির কথাটি আসছে, তখন স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের এটা ভালো লাগবার কথা নয়, তাদের ভালো লাগেও নি। একই সাথে তারা বলেছিল যে পুরো এশিয়ার একটা বৃহত্তর ঐক্য গঠন করা প্রয়োজন। সেই বৃহত্তর ঐক্য গঠনের জন্য তারা প্রতিনিয়ত কথা বলেছে, নানা জনের সাথে আলোচনা করেছে। সেই আলোচনার ফল আমরা পেয়েছি হচ্ছে যে বিশ্বের বিশেষত মধ্যপ্রাচ্যের বহু দেশ তাদের সাথে হচ্ছে মার্চ করার জায়গায় এসেছিল, এবং তারা একটা ঐকমত্যে পৌঁছেছিল যে মার্কিন ডলারের বদলে তারা এই বিদ্যমান জোটের কোনো না কোনো একটি মুদ্রায় তারা হচ্ছে একমত হয়ে ওই মুদ্রা তাদের নিজস্ব রিজার্ভ রাখার বিষয়ে তারা সম্মত হবে, বা তাদের যে বিনিময় বা লেনদেন তারা ওই মুদ্রায় করবে। দ্বিতীয় হচ্ছে, যদি এটাতেও তারা শেষ পর্যন্ত এটা নিয়ে ডিবেট হয়েছে, দীর্ঘ ডিবেট, তারপর তারা বলেছে একটা অভিন্ন মুদ্রার প্রচলন করা যায় অনেকটা ইউরোপীয় ইউনিয়নের মতো করে, তাহলে এটার মীমাংসা হতে পারে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তর্বর্তীকালে এমনকি স্বর্ণ বা আমরা অনেকেই জানি যে অনেক দেশই হচ্ছে রিজার্ভের একটা অংশ গোল্ডে রাখে, তো তারা গোল্ডেও বিনিময় করার একটা চিন্তা করেছিল। তো মধ্যপ্রাচ্যের বহু দেশ, একটু আগে বললাম যে এই ঐকমত্যে পৌঁছানোর সাথে এই ব্রিকের এই উদ্যোগের সাথে যুক্ত হয়েছিল। মজার বিষয় হলো মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোর সেই সময়কার নেতারা কেউই কিন্তু, যারা এটার সাথে এসেছিলেন, তারা কেউই কিন্তু আর মসনদে নেই, তারা আর চেয়ারে থাকতে পারেননি। আরব বসন্তের হাওয়া তাদের উড়িয়ে নিয়ে গেছে। তো সেই আরব বসন্ত, এখানে কারা কারা আছেন? হোসনি মোবারক আছেন, ওদিকে মুয়াম্মার গাদ্দাফি আছেন, বেন আলী আছেন, এরকম যারা ওই সময়টাতে এই বৈঠকগুলোতে অংশ নিয়েছিলেন পরপর, তারা কেউ আর টেকেননি। সেই সময়কার জনবিদ্রোহ বলে যেটাকে আরব স্প্রিং বা আরব বসন্ত নামে পরিচিত, সেটার ধাক্কায় তারা পড়ে গেছেন। এবং খেয়াল করার বিষয় হচ্ছে, পুরো আরবে কিন্তু সে সময় উত্তাল হয়েছিল, মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিটি দেশে বিদ্রোহ হয়েছিল, গণ আন্দোলন হয়েছিল, কিন্তু টিকে গেছে সেই সব শাসকেরা, যেই সব শাসক যুক্তরাষ্ট্রের পরীক্ষিত মিত্র হিসেবে পরিচিত। তো এই ঘটনা আমাদেরকে বলে দেয় আসলে হচ্ছে যে এই যে নয়া বিশ্ব কাঠামো, সেই নয়া বিশ্ব কাঠামোর যাত্রাটা আসলে হচ্ছে বৈশ্বিক মহামন্দা 2008 সালে যেটি শুরু হয়েছিল সেটার ধাক্কা। এবং সেটার ধাক্কায় চীনের নেতৃত্বে একটি বড় জোট গঠন, সেই বড় জোট গঠনের মধ্য দিয়েই এইটার নির্মাণটা হয়েছিল, যেটার ধাক্কায়
সালে পুতিন ক্ষমতায় আসেন, হয়তো এই প্রকল্পকে এগিয়ে নিতেই। এদিকে নরেন্দ্র মোদী আসেন, তিনিও এক ধরনের জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী জিগির তোলেন। এবং এরপরে দেখা যায় যে এরদোগান আসেন, তিনি ওদিকে অটোমান সাম্রাজ্যের পুনরুত্থানের কথা তিনি বলেন। এইভাবে বিভিন্ন জায়গায়, এবং শেষ পর্যন্ত আমরা ডোনাল্ড ট্রাম্পের বাস্তবতা হাজির হচ্ছে আমাদের সামনে। তো সেই বাস্তবতায় আসলে কী ধরনের বিশ্ব ব্যবস্থা শেষ পর্যন্ত এই নেতৃবৃন্দের দ্বন্দ্বের মধ্য দিয়ে প্রকাশিত হবে, এবং সেটার নেতা আসলে কারা হবেন, এই 5 জনের মধ্য থেকে কেউ কি আসবেন, নাকি নতুন কেউ সেই নেতৃত্বের জায়গায় আসবেন? ইউরোপ একাট্টা হচ্ছে, ইউরোপ একভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো নেতৃত্ব, একক নেতৃত্ব আমরা এখন পর্যন্ত দেখিনি। তো সেটা আমরা দেখব আমাদের পরের এপিসোডে। এই নয়া বিশ্ব পর্ব 2-এ আমরা কোন নেতৃবৃন্দ এবং ইউরোপ আসলে এই নেতৃবৃন্দের ধাক্কায় আসলে কতটা নিঃসঙ্গ হয়ে উঠছে সেই বিষয়ে জানব। ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্তই।